যে শুধু রাশিফল দেখে কিন্তু জীবন নির্ধারিত হয় না। মঙ্গল যেমন আমাদের দেহ, আর জীব হচ্ছে বৃহস্পতি, ওই জন্য জীবকে বৃহস্পতি কারক করা হয়। তার লগ্নের সাপেক্ষে সেই ভাবটাকেই লগ্ন করতে হবে। আচ্ছা, তাহলে সন্তান যে ফিফথ হাউস বা পঞ্চম ভাব, সেটাকে লগ্ন করতে হবে। তার সাপেক্ষে দেখতে হবে যে সন্তান কেমন হবে। এই জন্য প্রত্যেকটা স্থান থেকে যে যে বয়স অনুযায়ী বা সময় অনুযায়ী যে বিষয় আমরা জানতে চাইব, সেটাকে লগ্ন বানিয়ে নিলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। জ্যোতিষ মতে জ্যোতিষশাস্ত্র ভাষা তো অনেক কঠিন ভাষা। যদি সেখানে আমার গিন্নি যদি ঠিক না হয়, মানে আপনার কথায় হচ্ছে কোনো ব্যক্তির যদি লগ্ন দ্বারা বিচার করে চলা যায়, হ্যাঁ, তার মাতৃস্থান, তার স্ত্রী স্থান, তার সন্তান স্থান সমস্ত বিচার্য পাওয়া যায়। তাহলে সে প্রধানমন্ত্রী হয়ে গেল। তার বউ যদি তার জন্য ঠিকঠাক না হয়, তাহলে তার কর্মস্থানে কোনো না কোনোভাবে ব্যাঘাত আসবেই। আমরা শুনেছি লগ্নে যার থাকে কেতু, সেই বাদে সোনায় সেতু। এবং রাহু হয়ে গেছে আমাদের এই চোখ, কান, নাক, মুখ। তাহলে সোনার সেতু তখনই বাঁধবে যদি কেতুকে অ্যাক্টিভেশন করা যায়। যখন দশের জন্য করতে যাবে, দশের উন্নতির জন্য করতে যাবে, তাহলে কিন্তু তার দুঃখ আসবে না। এবং কালসর্প যোগ হচ্ছে, নিয়ম হচ্ছে, এগুলো হচ্ছে ভগবানের দূত বলা হয়। আমার দশম ঘর রাহু স্ট্রং হয়ে রয়েছে, দ্বাদশ ঘরে রাহু স্ট্রং হয়ে রয়েছে, তা আমাকে কেউ কিছু করতে পারবে না, কিংবা আমার কোনো শত্রু বিনাশ করবে, এরকম কোনো ব্যাপার আছে? কিন্তু কর্মের উন্নতি করলে গৃহটাকে ছাড়তে হবে, তবে তার কর্মের উন্নতিটা হবে। নমস্কার, আমি রাজু। বিপিজিআর পডকাস্টের নতুন এক এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের মধ্যে গেস্ট হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, শ্রী সঞ্জয় আচার্য মহাশয়। তিনি পূর্ববর্তী সময়ে আমাদের এই পডকাস্ট চ্যানেলে অনুষ্ঠান করে গেছেন। তিনি পুনরায় আজকে আমাদের চ্যানেলে হাজির হয়েছেন কিছু ভিউয়ার্সের প্রশ্নের উত্তর দিতে। সেই ভিউয়ার্সের প্রশ্নগুলো ছিল এরকমই যে তারা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট কিংবা কোনো পত্রিকায় তার রাশিফল দেখে থাকেন। তার সকালবেলা উঠে যখন রাশিফলে যখন ভালো কিছু দেখে, তার সারাটা দিন ভালো কিছু আশা করে থাকে, কিন্তু দিনের শেষে গিয়ে রাশিফল মেলে না। তাই এই প্রশ্নের কারণটা কি, যে সঞ্জয়বাবু যদি কিছুটা বিশ্লেষণ করেন। নমস্কার, আমি সঞ্জয় আচার্য। আগেও আপনারা আমার সঙ্গে পরিচিত হয়েছেন আগের এপিসোডে। প্রশ্ন হচ্ছে যে শুধু রাশিফল দেখে কিন্তু জীবন নির্ধারিত হয় না। আচ্ছা, আর রাশিফল হচ্ছে শুধু ওখানে লোকে রাশি দেখে, কিন্তু যে প্রত্যেকটা রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে। আচ্ছা, এইবারে প্রত্যেক নক্ষত্র তো আর একই ফল দেবে না। প্রথম কথা দেখতে হবে চন্দ্র তখন কোন নক্ষত্র দিয়ে পাস করছে, সেই নক্ষত্র অনুযায়ী তার বিচার হবে। নাম্বার পয়েন্ট 1। 2 হচ্ছে এবার রাশিফল তো সিগন্যাল ভালোই দিল, এবার সেখানে লগ্ন হচ্ছে এখানে আর একটা ফ্যাক্টর। শুধু লগ্ন ফল হবে কি না, লগ্ন সেটাকে কতটা অবজার্ভ করতে পারছে, আচ্ছা, বা এর সঙ্গে কতটা কম্পাটিবিলিটিতে আসছে। ঠিক আছে তো? এবার দেখা যাচ্ছে যে রাশিফল হয়তো কারোর দেখা যাচ্ছে যে তখন রাশি সিংহ দিয়ে গোচর করছে। আচ্ছা, দেখা গেল যে সিংহ রাশির গোচর করার জন্য দেখা গেল যে কারো কারো রাশি এই সিংহ রাশিতে যখন গোচর করবে তার লগ্নের সাপেক্ষে তার ভাগ্যস্থান। আচ্ছা, কিন্তু দেখা গেল যে যদি কন্যা লগ্ন হয় তার দ্বাদশ স্থান। তাহলে শুধু রাশিফল থেকে লগ্নটাকেও তো ধরতে হবে। তাহলে আপনার কাছে কেউ যদি কুণ্ডলী বা কুষ্ঠি যেটাকে বলা হয়, সে যদি বিচার করাতে আসে, আপনি কিসের উপর বিচার করে থাকেন? রাশির উপর না লগ্নের উপর? দেখুন, লগ্ন হচ্ছে আমাদের দেহ, আচ্ছা, আমাদের পার্সোনাল ক্যারেক্টার। আচ্ছা, ঠিক আছে তো, পার্সোনালিটি। আর রাশি হচ্ছে আমাদের মন। আচ্ছা, সেই জন্য দেখতে হবে যে লগ্ন রাশির মধ্যে যে বলিয়ান, এবং কুষ্টি দেখার পদ্ধতি হচ্ছে অনেক। কেউ কেউ দেখেন লগ্নে দিয়ে, এবং কেউ কেউ দেখেন রাশি দিয়ে। এরপরেও আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে রবিকে দেখে। আচ্ছা, রবি যেহেতু
আমাদের আত্মা নয়, কিন্তু আত্মা কারক, আচ্ছা। সেহেতু আত্মা থেকেও দেখা যায়। হুম আবার যদি ভৃগু পদ্ধতি যেটা আছে, হুম সেখানে ভৃগুনন্দী নারীতে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি জীব হচ্ছে মঙ্গল, যেমন আমাদের দেহ, আর জীব হচ্ছে বৃহস্পতি। হুম, ওই জন্য জীবকে বৃহস্পতি কারক করা হয়। আচ্ছা। সেখানে বৃহস্পতি দেখেও বৃহস্পতি যেখানে অবস্থান করবে সেখান থেকেও বিচার করা যায়। অনেক সময় দেখা গেল যে কারোর লগ্ন যেখানে পড়ে গেছে সেই লগ্নের অবস্থান দেখা গেল যে তার খানিকটা মলিন বর্ণ হবে, হুম, কিন্তু বৃহস্পতি যদি কোনো গৌর বর্ণের জায়গায় রাশিতে বসে থাকে, আচ্ছা। তাহলে দেখা গেল যে সে তুলনায় মলিন হলো না। এবং শুধু একটা তো দিক নয়, অনেকগুলো দিক থেকে বিচার করা হয়। আচ্ছা। সেই জন্য সবচেয়ে যেটা ভালো, হুম জাতক যে সময় যেটা জানতে চাইবে হুম, তার লগ্নের সাপেক্ষে সেই ভাবটাকেই লগ্ন করতে হবে। আচ্ছা। যেমন আমি বলি, কেউ হয়তো জানতে চাইছে যে আমার কর্ম কি হবে, হুম তাহলে কর্মস্থান হচ্ছে দশম স্থান, কর্মকারক গ্রহ হচ্ছে শনি, হুম, তাহলে কর্মস্থানটাকে বা দশম ভাবটাকে আচ্ছা। ওটাকে লগ্ন করতে হবে। আচ্ছা। হলো। কেউ সন্তানের বিচার করতে চাইছে, হুম হুম, তাহলে সন্তান কেমন হবে, হুম, তাহলে সন্তান যে ফিফথ হাউস হুম। বা পঞ্চম ভাব সেটাকে লগ্ন করতে হুম। হবে। তার সাপেক্ষে দেখতে হবে যে সন্তান কেমন হবে। আচ্ছা। দেখতে হবে কি না, মনে করুন সন্তান, হুম সন্তানের পঞ্চম ভাব, হুম, পঞ্চমের পঞ্চম ভাব আচ্ছা। হলো, হুম। তাহলে 9 হুম। নবম ভাব, নবম ভাব থেকেও বিচার করতে হবে। হুম, এবং শুধু তাই নয়, ওখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অষ্টম বর্গ, আচ্ছা। আচ্ছা। সেখানে কতটা কোন গ্রহ বিন্দু দিয়েছে হুম সেটা থেকেও বিচার করতে হবে। আর বর্তমান সাপেক্ষে তার গোচর কি ফল দিচ্ছে। হুম, গোচর হচ্ছে খুব শক্তিশালী, আচ্ছা। কেননা সব ভালো কিছুর মধ্যে গোচর সেই সময় কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। কারণ সন্তান স্থান খুব ভালো, কিন্তু দেখা গেল যে তার পঞ্চম স্থান দিয়ে হুম, রাহু কিংবা শনি যদি গোচর করে, হুম, তাহলে সন্তানের কিছু না কিছু ভাবে তাকে একদম। অবস্ট্রাকশন তার জীবনে আসবে। এবং পঞ্চম স্থান হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি বা বুদ্ধি স্থান, হুম। আমাদের বুদ্ধির কোনো না কোনো রকম জটিলতা আসবে। সেই জন্য প্রত্যেকটা স্থান থেকে যে যে বয়স অনুযায়ী বা সময় অনুযায়ী যে বিষয় আমরা জানতে চাইবো সেটাকে লগ্ন বানিয়ে নিলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আরো শুধু আরেকটা জায়গায় বিচার আছে, সেটা হচ্ছে শুধু লগ্ন না, লগ্নপতি আচ্ছা। যেখানে বসে থাকবে সেটাকেও আধার করা যায়। হুম, এরপরেও যদি আরো বিচার করে বলি, দেখতে হয় অ্যাকচুয়ালি যে আমাদের কারক কুণ্ডলী বলে আরেকটা আছে। আচ্ছা। তাহলে কারক কুণ্ডলীকে দেখতে হবে, কারক কুণ্ডলে যে কারকাংশ যে চক্রের যে লগ্ন সে কি বলছে, আরূঢ় লগ্ন আচ্ছা। সেটাও কিভাবে বলছে। এর পরের এপিসোড গুলোতে এই যেগুলো বললাম, কারক কুণ্ডলী কি হুম বা আরূঢ় লগ্ন কি, হুম, যারা লিসেনার আছে বা যারা লার্নার আছে তাদের জানার সুবিধার্থে আমি এক এক করে বিস্তার করব। একদম। আরূঢ় লগ্ন কাকে বলা হয় বা তার থেকে আমরা কি দেখতে পাই, হুম ঠিক আছে, কারকাংশ লগ্ন কি বলতে হয়, কিভাবে বলে। এবং সেখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে আমরা যেমন দেখি পঞ্চমপতি অমুক তসুক এখানে বসে আছে, ভালো মন্দ, হুম, কিন্তু ভাবাত ভাবম পঞ্চমের পঞ্চম স্থান আচ্ছা। সেটা কি বলছে, এবং পঞ্চমের আরূঢ় কোথায় পড়ে আছে। আচ্ছা। ঠিক আছে, তো পঞ্চমের আরূঢ় একটুখানি বলে দিই। আরূঢ় হচ্ছে পঞ্চম পতি যেখানে বসে আছে, মনে করুন পঞ্চম স্থানের পঞ্চম পতি বসে আছে তৃতীয়, হুম তৃতীয় মানে তার 3 ঘরে, হুম, পঞ্চম স্থানের তৃতীয় স্থান হচ্ছে সপ্তমে, ঠিক আছে তো। তাহলে তার আরূঢ় বার করতে গেলে পঞ্চম স্থান থেকে পঞ্চমাধীশ হুম। যেখানে বসে আছে ঠিক তত ঘর বাদেই তার পঞ্চম আরূঢ় লগ্ন পড়বে। জ্যোতিষ মতে জ্যোতিষ শাস্ত্র ভাষা তো অনেক কঠিন ভাষা। হ্যাঁ। যেমন অনেক শ্রোতা যেমন আরো কিছু বুঝবে না, বুঝবেন, আপনি যদি এটা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এবার ব্যাখ্যা করে বুঝে না বলতে কি, আরূঢ় হচ্ছে আমাদের সিগনিফিকেটর, আমাদের ইমেজ, আচ্ছা। এটাকে বোঝা যায়। হুম, তাহলে এই আরূঢ়টাকে বিচার করতে গেলে তার বিচার আছে। আচ্ছা। প্লেন সোজা কথাই হচ্ছে যে স্থানের অধিপতি যত দূরে বসে থাকবে হুম, ঠিক সেখান থেকে ততটা দূরেই হবে তার আরূঢ়। আচ্ছা। প্রত্যেকটা যেমন দশমারূঢ়, হুম, দ্বিতীয় রূঢ়, তৃতীয় রূঢ় এরকম পড়ে। আর ভাবাত ভাবম যেটা হচ্ছে, মনে করুন দেখা গেল যে আমার দ্বিতীয় স্থান, হুম, দ্বিতীয় স্থানের দ্বিতীয় স্থান, হুম, এখানে অনেক সিগনিফিকেন্ট রয়েছে। হুম। এইটা দিয়ে মানুষ নিজেকে অনেক কিছু করতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, চতুর্থ স্থান,
চতুর্থ স্থানের চতুর্থ স্থান হচ্ছে সপ্তম স্থান। আচ্ছা। ঠিক আছে, তো তাহলে চতুর্থ স্থান হচ্ছে আমাদের গৃহ, চতুর্থ স্থান হচ্ছে আমাদের মাতা, চতুর্থ স্থান হচ্ছে আমাদের বাহন। ঠিক আছে, অনেক কিছু আছে এর। কিন্তু এই চতুর্থ স্থানের যে স্টোর হাউস সেটা হচ্ছে সপ্তম স্থান। আচ্ছা। কিরকম? আমার গৃহ সুখ তখনই পাবো, প্রথম কথা তো মা থাকলো, চতুর্থ স্থান থেকে মাতৃ বিচার হচ্ছে, কিন্তু দেখা গেল যে এই মা বা গৃহ তখনই ভালো থাকবে তার চতুর্থ স্থান হচ্ছে সপ্তম স্থান। আচ্ছা। যদি সেখানে আমার গিন্নি যদি ঠিক না হয় তাহলে জায়গাটা গন্ডগোল, চতুর্থ স্থানের সুখটা আমি পাবো না। ক্লিয়ার? মানে আপনার কথায় হচ্ছে কোনো ব্যক্তি যদি লগ্ন ধারা বিচার করে চলে যায়, হ্যাঁ, তার মাতৃস্থান, তার স্ত্রী স্থান, তার সন্তান স্থান সমস্ত বিচার্য পাওয়া যায়। বিচার্য পাওয়া যায়, এবং সেগুলোকে একটু ডিপ যদি যাই আচ্ছা। তাহলে তার স্টোর হাউস আচ্ছা। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিশন হাউস। হ্যাঁ, তার অ্যাক্টিভিশন হাউসকে আমার দেখতে হবে, প্রত্যেক স্থান থেকে সেই স্থানের বিচারে অ্যাক্টিভিশন হাউস হবে। আচ্ছা। যেমন দশম কর্মস্থান, দেখা গেল যে কারোর দশম স্থান খুব ভালো বলি হয়ে আছে, আচ্ছা, কিন্তু তার দশম স্থান হচ্ছে সপ্তম স্থান। কিন্তু সপ্তম স্থান যদি খুব দুর্বল হয় তাহলে সে প্রধানমন্ত্রী হয়ে গেল, তার বউ যদি তার জন্য ঠিকঠাক না হয় তাহলে তার কর্মস্থানে কোনো না কোনো ভাবে ব্যাঘাত আসবেই। আচ্ছা, একটা বিষয়, আমরা খনার বচন যে বচনটা বলে থাকি, হ্যাঁ, আমরা শুনেছি লগ্নে যার থাকে কেতু সেই বাদে সোনায় সেতু। এইটা যদি একটু ব্যাখ্যা করে দেন, অনেকে জানতে চেয়েছে। আরো বলা হয়েছে লগ্নে থাকে গলা কাটা মানে রাহু, আচ্ছা, সঙ্গে চলে তার শতেক বেটা। আচ্ছা, এটা হচ্ছে খনা বলে গেছে। এইবারে সোনার সেতু যেটা আপনি বললেন, আচ্ছা, সেটা হচ্ছে লগ্ন কেতু থাকলেই যে সোনার সেতু হবে তা না। আচ্ছা, আচ্ছা, এইবার কেতুটাকে আগে বুঝতে হবে। আচ্ছা, রাহু হচ্ছে, এর পৌরাণিক ব্যাখ্যা হয়তো সবারই জানা আছে, একটু যদি বলি, সর্বাণু নামে একজন ছিলেন, মানে রাক্ষস। সে যখন ছল করে যখন মানে অমৃত পান করতে গেছিল দেবতার আসনে বসে, সূর্যচন্দ্র সেটাকে ধরে ফেলেছিল এবং ভগবান মোহিনী রূপ ধরে তার গলা কেটে দিয়েছিলেন। আচ্ছা, সেই জন্য একটা দিক হয়ে গেছিল রাহু এবং একটা দিক হয়ে গেছিল কেতু। আচ্ছা, কেতু হয়েছিল কি না, তার মধ্যে অমৃতটা পড়েছিল এবং কেতুটা ভগবানের চরণে পড়ে গেছিল। আচ্ছা, রাহুটা চলে গেছিল। আচ্ছা, এবং রাহু হয়ে গেছে আমাদের এই চোখ, কান, নাক, মুখ। সে অমৃত পান করেছিল, কিন্তু তার তো খিদে মেটেনি, পেট তো ভরেনি। একদম। পেট ভরেছে কার মধ্যে না, কেতুর সঙ্গে। তাহলে কেতু যেহেতু অমৃত পান করেছিল, কিন্তু কেতুর মধ্যে চোখ, কান, নাক, মুখ কিছুই নেই, তার শুধু খালি অনুভূতি আছে, ফিলিংসটা আছে। আচ্ছা, ক্লিয়ার? তাহলে সেই ফিলিংসটা কেমন ফিলিংস না, অমৃতের ফিলিংস। সে এইটুকুতেই নিয়েই ভগবান চরণে পড়েছিল। তাহলে সোনার সেতু তখনই বাঁধবে যদি কেতুকে অ্যাক্টিভেশন করা যায়। আচ্ছা, কেতু হচ্ছে জগৎ সংসারে হচ্ছে ডিস্ট্রাকশন মুড। আচ্ছা, রাহু হচ্ছে অ্যাট্রাকশন, চাই 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 রাহু, দেব দেব হচ্ছে কেতু। আরো যদি এটাকে প্রিসাইসলি বলি, তাহলে রাহুকে ঠিক করতে গেলে কেতুকে অ্যাক্টিভেশন করতে হয়। আচ্ছা, কেতুকে অ্যাক্টিভেশন করতে হলে কি করতে হবে? কেতুকে অ্যাক্টিভেশন করতে হলে, কেতু হচ্ছে হাই স্পিরিচুয়াল। আচ্ছা, ঠিক আছে তো? আর ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে কেতু কিন্তু কোনো ম্যাটেরিয়ালিস্ট দিক থেকে তার ডিমান্ড নেই। আচ্ছা, যত ডিজায়ার কম থাকবে কেতু তত তাকে উন্নতির পথে পরিচালিত করবে। কেতু হচ্ছে সাধনা, কেতু হচ্ছে স্পিরিচুয়াল, গ্রেটেস্ট স্পিরিচুয়াল। আচ্ছা, তার মানে কেতু যেমন চৈতন্য দেবের লগ্নে কেতু ছিল, উনি নিজের জন্য কিছু করেননি। যত মহান পুরুষ আছে তাদের কেতুই হয় ফিফথ হাউস, নাহলে দ্বাদশ হাউস, নাহলে লগ্নে থাকতেই হবে। আচ্ছা, এরা না নিজের জন্য করতে আসে না। এবং দেখো, লগ্নে যদি কেতু থাকে তার সপ্তমে রাহু থাকলো, আর যদি দুদিকে যদি একদিকে সমস্ত গ্রহগুলো থাকে তাহলে কালসর্প যোগ হয়। আচ্ছা, এবং কালসর্প যোগ হচ্ছে, নিয়ম হচ্ছে, এগুলো হচ্ছে ভগবানের দূত বলা হয়। আচ্ছা, যারা মন্ত্রী বড় বড় হয়েছেন তাদের ছক এরপরে আমি কখনো বিচার করবো, প্রত্যেকে কিন্তু কালসর্প যোগে জন্ম। সেই জন্য কালসর্প যোগকে
আমার বিচারে খারাপ নয়। আচ্ছা, কালসর্প দোষের যেমন একটা ভালো দিক বলেন, কিছুটা খারাপ দিকও তো থেকে থাকে, আসছে। সেটা যদি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, কালসর্প যোগ যেটা কি অ্যাকচুয়ালি ভগবানের দূত বলেছি, এরা না দোষের জন্য করে, আচ্ছা। নিজের জন্য চাইতে গেলেই দুঃখদায়ক হয়ে যায়। যখন দোষের জন্য করতে যাবে, দোষের উন্নতির জন্য করতে যাবে, তাহলে কিন্তু তার দুঃখ আসবে না। সে দিনেবেলা হয়ে এসছে, লেনেবেলা নয়। সে কিছু দিতে এসছে, ত্যাগী, আপনাদের কথা একদম। সে ভগবানের দূত হিসেবে এসছে। ভগবান নিজের জন্য কিছু করেন না, জগৎ উদ্ধার, জগৎ মঙ্গল তাদের জন্য করে। সেই জন্য কালসর্প যোগ হচ্ছে খুব ইন্টারেস্টিং যোগ। 12খানা কালসর্প যোগ আছে, এক একটা ইনফ্লুয়েন্স থাকে, কিন্তু অ্যাক্টিভেশন পিরিয়ড হচ্ছে আমি কিভাবে নেব, কেতুকে কিভাবে অ্যাক্টিভেট করব, তবে রাহু অলরেডি কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা, যেমন বেশ কিছু ভিউয়ার্সদের মনে এই প্রশ্ন থেকে থাকে যে আমার দশম ঘর রাহু স্ট্রং হয়ে রয়েছে, দ্বাদশ ঘরে রাহু স্ট্রং হয়ে রয়েছে, তা আমাকে কেউ কিছু করতে পারবে না, কিংবা আমার কোনো শত্রু বিনাশ করবে, এরকম কি কোনো ব্যাপার আছে অ্যাকচুয়ালি? না, এরকম যে ব্যাপার আছে তা না। প্রত্যেকে আরেকটু যদি বলি, যদি দশম স্থানের হচ্ছে আমার যদি শিব ভাব হয়, তাহলে শক্তি ভাব আছে তার উল্টো দিকের সপ্তম স্থান, সেটা হচ্ছে 4th হাউস। আচ্ছা, তাহলে 4th হাউস যদি খুব স্ট্রং থাকে, তাহলে আমার প্রথমে আমার নিজের বাড়িটা ঠিক হলো, আচ্ছা, বাকি জায়গা কর্মের জায়গা, এবং কর্মপতি যদি খুব ভালো থাকে। দশমে রাহু কিন্তু এক্সপেনশন, রাহু হচ্ছে জিনিসটাকে বিস্তার করে, আচ্ছা, কিন্তু তার প্রসেস হচ্ছে, তাহলে 4th হাউসে কেতু থাকতে হবে। যেহেতু রাহু এবং কেতু একজনের বিপরীত দিকে থাকে, তাহলে কেতুকে আমার ধরতে গেলে রাহু ঠিক হবে। 4th হাউসে কেতু মানে হচ্ছে, 4th হাউসে কেতু মানে যে আমি যদি সংসারেই বদ্ধ হয়ে যাই, তাহলে কর্মস্থানকে আমি ডেভেলপ করতে পারবে না। যার জন্য যারা খুব কর্মপ্রধান হয়, বা যারা কর্মে খুব উন্নতির জায়গায় চরম জায়গায় চলে যায়, যেমন IAS অফিসাররা যারা, তারা কিন্তু সংসারে খুব একটা সুখ পেতে পারে না, পায় না। কেননা 4th হাউস তাদের হচ্ছে ওই জায়গাটা যত ত্যাগ করবে, তত কর্মস্থানটা ডেভেলপ হবে। আচ্ছা, কেউ যদি মনে করে দেখা যাচ্ছে যে আমি ঘরেই বসে থাকবো, তার কর্মের তো উন্নতি হলো না। কিন্তু কর্মের উন্নতি হলে গৃহটাকে ছাড়তে হবে, তবে তার কর্মের উন্নতিটা হবে। আচ্ছা, মায়ের জায়গা হচ্ছে এবার মায়ের সঙ্গে ওখানে করতে হবে কিনা, মায়ের আশীর্বাদ খুব দরকার। চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার আগে মাকে কিন্তু বলে গেছিলেন যে তুমি আমাকে বিদায় দাও। আচ্ছা, তার মানে 4th হাউস, মাতৃস্থান 4th হাউস, তারপরে সেখান থেকে উনি বিদায় দিয়েছিলেন, কারণ ওনার দশম মানে কর্মস্থানটাকে পূর্ণভাবে অ্যাক্টিভ করার জন্য। এগুলো শুধু খালি আমি যেগুলো নাটসেলের একটা বিচার, একটা উপর বিচার, এর অনেক ডেপথ, প্রচুর জায়গায় এর সিগনিফিকেন্ট আছে, সেগুলোকে সব দেখতে হবে। জ্যোতিষশাস্ত্রের মহাসমুদ্র। এবং এগুলো হচ্ছে মানুষ, সাধারণ যারা মানুষ আছে, যারা জ্যোতিষ সম্বন্ধে কিছু বোঝে না, তাদের এইটুকু জিনিস জানা উচিত যে ওই যে বললাম 4th হাউস নিয়ে আলোচনা হচ্ছিল, তাহলে 4th হাউস তখনই ঠিক হবে আর যদি সপ্তম স্থান মানে পত্নী স্থান ঠিক থাকে, তাহলে মা খুশি হলে সব খুশি। যে কোনো পুরুষ ফার্স্টে কি চায়, যে আমার মায়ের সঙ্গে যদি আমার স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকে, তাহলে আমার গৃহটা কম থাকুক বেশি থাকুক আমি সুখী। আচ্ছা, এবার সপ্তম স্থানকে ঠিক করতে গেলে তার সপ্তম স্থান হচ্ছে লগ্ন। এই জায়গাটা হচ্ছে বিরাট ব্যাপার, সেটা হচ্ছে আমি স্বয়ংকে আগে ভালো হতে হবে। আচ্ছা, যার জন্য সপ্তম স্থান যতই খারাপ হোক না কেন, স্বয়ং যদি ঠিক থাকি, ঠিক সময়ে ঠিক ডিসিশন নিই, তাহলে কিন্তু সপ্তম স্থান কিছুদিন হয়তো আমার সঙ্গে মেলিফিক আচরণ করবে, কিন্তু একটা সময় সেও ঠিক হয়ে যাবে। আচ্ছা, রাশিচক্রে তো 12টা রাশি, 12টা রাশির বিভিন্ন জাতক জাতিকা, বিভিন্ন লোকের আপনি পুষ্টি বিচার করেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সবাই তো এসে প্রথম ওই কর্মজীবনটাই জানতে চায়। কর্মজীবনে সবথেকে প্রভাব বেশি ফেলে কোন গ্রহ? কর্মকারকই হচ্ছে অ্যাকচুয়ালি শনি। আচ্ছা, তাহলে শনি হচ্ছে অ্যাকচুয়ালি কর্মকারক গ্রহ, ঠিক আছে তো? আর প্রভাব সেটাই ফেলবে, শনি ফার্স্টে দেখতে হবে কি পজিশনে আছে, এবং শনির এখানে একটু খালি বিএন কে জুড়ছে, পরাশরি ছেড়ে একটু বিএন হিসাবটা খুব সোজা হয়ে যায় আজকে। কিন্তু শনি মানে তো ভয়। শনি মানে ভয় না, শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, এই জন্য মানুষ ভয় পায়। শনি হচ্ছে আলস্যহীনতা,
শনি হচ্ছে এফোর্ট, শনি হচ্ছে অনেস্টি, হুম শনি হচ্ছে ডিসিপ্লিন, যেটা আগে বললাম রেসপন্সিবিলিটি। হুম ঠিক আছে তো? তাহলে শনিকে ভয় পাওয়ার মতো কিছু নেই। আচ্ছা শনির যেগুলো ইনফ্লুয়েন্স বা শনির যেটা ক্যারেক্টার, যারা এই শনির ক্যারেক্টারকে নিজের মধ্যে ধারণ করতে পারে, হুম একসেপ্ট করতে পারে, হুম সেই বুঝে যদি চলে, তাহলে শনির তো কোনো ভয়ের কারণই নেই, বরং আশীর্বাদই বলবো। যেমন আমি বলি, আমাদের মানে দুজনের নাম করছি, জওহরলাল নেহরু এবং প্রধানমন্ত্রী সাড়ে সাতিতেই ওনারা মন্ত্রিত্ব পেয়েছিলেন। সাথে একদম। সেই জন্য কেউ যদি বলে থাকে যে সাড়ে সাতি খুব খারাপ, আচ্ছা, সাড়ে সাতি খুব ক্ষতিকারক, আমি বলবো না, অতটা ভয় পাওয়ার দরকার নেই। কোনো ভয়েরই কোনো কারণ নেই। প্রথম কথা, সাড়ে সাতি জীবনকে কিছু শুধরাতে আসে। আচ্ছা, মানুষের জীবনে যেগুলো মানে ভুল ভাল কিছু থাকে বা কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে, আচ্ছা, শনি অ্যাকচুয়ালি মোহনাশ করতে আসে। তো কিভাবে না, প্রত্যেকটা মানুষের জাতক জাতিকের একটা লিমিটেশন থাকে। লিমিটেশন যখন ক্রস করবে, শনি তখন আসে কি করে, তাকে লিমিটের মধ্যে ফেলে দিয়ে তার অ্যাকচুয়ালি সোলের জার্নি কি আছে সেটাকে কমপ্লিট করার জন্য। সেই জন্য শনি অ্যাকচুয়ালি কি না, কর্মকারক গ্রহ, তো সেই জন্য পেন্ডিং কিছু কর্ম খণ্ডন করতে আসে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেখা গেল যে তুমি অযাচিত ভাবে কারোর হয়তো দেখা গেল যে তার প্রতি তুমি মোহগ্রস্ত হলে বা ইনফ্লুয়েন্স হলো। আচ্ছা, ধরুন আপনি বুঝতেই পারছেন না যে অ্যাকচুয়ালি আমার এই ক্ষতিকারক না লাভদায়ক। শনি যখন সাড়ে সাতি চলবে, সে কিন্তু ঠক্কর মারতে থাকবে, আচ্ছা, চোট দিতে থাকবে যে এবার চোখ খোল। বাস্তবিক শিক্ষা, বাস্তবিক শিক্ষা, তুই যার পিছনে ছুটে বেড়াচ্ছিস সেটা তোর জন্য ঠিক নয়। আচ্ছা, তোর জীবন সোল জার্নিতে, আমাদের যে যে জার্নি আছে আত্মার, সেই জার্নিতে এটা ঠিক নয়, শিখে নে। দ্যাট ইজ লার্নিং। 7.5 বছরের জন্য অ্যাকচুয়ালি লার্নিং পিরিয়ড। যারা এখান থেকে কিছু লার্ন করতে পারে, পরবর্তী 30 বছর শনি তাকে ফল দেওয়া শুরু করে। আচ্ছা, কিন্তু শনি সব সময় জন্য একদম মানুষকে যেটাকে বলে প্রহরীর মতো চলে, শেখার জন্য, চলার জন্য, কিভাবে চললে, শিক্ষাগুরু বলা চলে একদম কিভাবে চললে আমি আমার জীবনকে ইউটিলাইজ করতে পারবো। কিভাবে ইউটিলাইজ করতে পারবো? একদম সুন্দর এবং শান্তিতে। সেই জন্য সাড়ে সাতিতে ভয় পাওয়ার তো কিছুই নেই, বরং বলবো এটা অভিশাপ না হয় আশীর্বাদ। যে কর্মজীবনের পরে তো আমাদের জীবনে প্রবেশ করে গৃহস্থ জীবন। একদম। আমরা সামাজিকভাবে কোনো মেয়েকে পছন্দ করতে গেলে তার দেখি সামাজিক কালচার, তার দেখি এডুকেশন, কিন্তু জ্যোতিষ মতে কি বিচার করা উচিত? অ্যাকচুয়ালি জ্যোতিষ মতে দেখা হচ্ছে শুধু সামাজিক কালচার এগুলো তো দেখে না, অ্যাকচুয়ালি দেখতে হবে, বলে না যে মানে আমাদের চণ্ডীতে বলা আছে, আচ্ছা, বলছে যে পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তি অনুসারিণী, এটা চণ্ডীতে বলা আছে। আচ্ছা, তাহলে পত্নী মনোরমাং দেহি মানে পত্নীকে কেমন হতে হবে, মানে মনোবৃত্তি অনুসারে, আমার মন এবং বৃত্তি অনুসারে যাতে হয়। আচ্ছা, তার জন্য যৌতুক মিলে আমরা যে 36 গুণের যে মিল করি, সেটা কিন্তু টোটাল মিলনের মধ্যে হচ্ছে মাত্র 20%। 36টা যেটা বলছেন আপনারা, সেটা কিসের উপর বিচার করে? সেটা শুধু খালি রাশি নক্ষত্রের উপর বিচার করে বলি। আচ্ছা, তাই এটার উপরে মন তো হলো, কিন্তু বৃত্তি যদি না হয়, এর মধ্যে গণও আসে, যেটা আমরা দেবগণ বলি। অবশ্যই গণ আসে। যদি দেবগণের সাথে যদি কোনো নরগণ কিংবা রাক্ষস গণের যদি বিবাহ হয়, সেক্ষেত্রে কি করতে পারে? আচ্ছা, আগে এইটা বলে নি, প্রথম কোশ্চেনের উত্তরটা দিয়ে নি। তাহলে পড়ে থাকলো ওখানে 36 গুণের মধ্যে আমার 33টা মিলে গেল, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি পেলাম 100%-এর মধ্যে 20%। 33 মিলে 20%। 33 কেন, 36ও যদি মিলে যায় তাহলে কিন্তু আমার 20% ঠিক হলো। বাকি 80% যেটা থাকে সেটা হচ্ছে ওই যে বৃত্তি। বৃত্তি বলতে কিরকম, তার কর্মের সঙ্গে আমার কর্মের মিলন, তার চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারার মিলন, তার যে চাহিদা, তার চাহিদার সঙ্গে আমার চাহিদার মিলন। এগুলোর জন্য দেখতে হবে, 5th হাউস দেখতে হবে, এবং আমার ভাগ্যস্থান, সে আমার জন্য ভাগ্যের কতটা উন্নতিশীল হবে, আমার মধ্যে কোনো অনগত্য দোষ আছে কিনা, তাকে বিয়ে করলে আমি নেক্সট লিনিয়েজ করতে পারবো কিনা, মানে নেক্সট সন্তান করতে পারবো কিনা, এইগুলো সব দেখতে হয়। এরকম বাকি মানে ওখানে যদি 20% হয়, বাকি 80% অন্যগুলো জায়গা থেকে দেখতে হবে। এবং ও লগ্ন আমার লগ্নের জন্য কতটা প্রভাবশালী। তারপরে আছে তারা আছে, এবার তার তারা দেখতে হবে, ঠিক আছে তো, তারাও দেখতে হবে। আরো তার বৃহস্পতি আমার বৃহস্পতির অ্যান্টি হয়ে আছে না, তো
দেখা গেল যে তার বৃহস্পতির ষষ্ঠে আমার বৃহস্পতি বসে আছে, বা আমার বৃহস্পতির অষ্টমে ওর বৃহস্পতি বসে আছে, তাহলে এক একজনের কি হলো ক্ষতিকারক, একজনের শত্রু, একজনের মিত্র। একদম। এইগুলো বাকিগুলো দেখা খুব জরুরি। সেই জন্য অনেক সময় দেখা যায় যে 36 পয়েন্ট পাওয়ার পরেও তারা কোর্টে গিয়ে লাইন দিচ্ছে ডিভোর্সের জন্য। প্রথম কথা হচ্ছে কেন এই জায়গাটার জন্যই বাকি দেখা, শুধু 36 গুণ তো এখন মোবাইল থেকেও পাওয়া যায়, সেটা যথেষ্ট নয়। বাকিগুলো বরং আমি বলবো যে 20% যদি নাও মেলে, এবার যেটা তুমি প্রশ্ন করছিলে শুধু গণ, রাক্ষসগণ, নরগণ বা দেবগণ, এই দেখো গণের পয়েন্ট মাত্র আছে 5 পয়েন্ট। আচ্ছা, তা গণটা তো ঠিক আছে, তার গণ হওয়ার জন্য হয়েছে কি না, তার কিছু মেন্টালি ফিচার ডিফারেন্ট হবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? কেউ শান্ত স্বভাবের হতে পারে, কেউ উচ্ছৃঙ্খল হতে পারে। রাক্ষসগণ তাও সম্পূর্ণ মিলে না। এবার দেখা গেল যে বিশাখা নক্ষত্র রাক্ষসগণ, আচ্ছা, কিন্তু দেখা গেল যে বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, সে যদি রাক্ষসগণও হয়ে থাকে তবুও তার বিবেক বুদ্ধিটা খানিকটা থাকবে। আচ্ছা, এর মধ্যে নক্ষত্র ডিপেন্ড করে 100%। এবার দেখা গেল যে কারো সাথী নক্ষত্রে জন্ম, দেখা গেল তার রাহু নক্ষত্রে জন্ম, কিন্তু তার সঙ্গে সে দেখা গেল যে রাহু নক্ষত্রে দেবগুণ হওয়া সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট তার হয়ে যাচ্ছে, তার মধ্যে এগ্রেশনটা থাকছে। এরকম প্রত্যেকটা নক্ষত্র গণ কোন নক্ষত্রের উপর নির্ভর করছে। এবার দেখা গেল যে দেবগণ, এবং শুধু এখানে আর একটা বিচার আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল বিচার। আচ্ছা, আমি তো রাশি দেখছি দেবগণ, কিন্তু আমার লগ্ন কোন নক্ষত্রে পড়েছে সেটাও তো দেখতে হবে। লগ্নেরও আলাদা গণ থাকে? 100%। দেখা গেল যে তোমার রাশি তো দেবগণ, কিন্তু লগ্ন পড়েছে রাক্ষসগণে। আচ্ছা, কিন্তু আমার দেখা গেল যে রাশি নরগণ, কিন্তু লগ্ন পড়েছে দেবগণ। আচ্ছা, তাহলে আমি 3 করে যদি ধরি, গণ মিলানে যদি 3 ধরি, তাহলে যদি নরগণ হয় 2, রাক্ষসগণ হলে 1। তাহলে দেখো মজাটা কোথায়, দেখো তুমি দেবগণ পেয়েছো রাশিতে, লগ্নে তোমার রাক্ষসগণ, তুমি পেলে 4, 3 + 1। আর আমি পাচ্ছি কত না, রাশিতে পেলাম নরগণ 2 এবং লগ্নে পেলাম দেবগণ। এক ব্যক্তিরই দেবগণ নরগণ দুটো হয়ে থাকতে পারে 100%। ওই জন্য দেখবে না যে কারোর ক্ষেত্রে যে রাশি দেখছো রাক্ষসগণ, কিন্তু ব্যবহার খুব সুন্দর, আচ্ছা, তার রাক্ষসোচিত আচরণ নেই, হলো, কিন্তু তখন দেখা যাবে কি না, তার যদি চেক করো সঙ্গে সঙ্গে তার লগ্নে দেখবে যে লগ্নটা কোনো না কোনো কারণে দেবগণে পড়ে গেছে। একদম। দেখা গেল তার রাশি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, কিন্তু লগ্ন যদি কর্কট লগ্ন হয় পড়েছে পুষ্যা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্র, তাহলে দুটোই দেবগণ, তার মধ্যে কিন্তু ইনফ্লুয়েন্স পাল্টে যাবে। কিন্তু তার মন চাইবে রাক্ষসগণের আচরণ করতে, কিন্তু দেহ বলবে না, বিবেক তৈরি হয়ে যাবে, হলো। তা সেই জন্য রাশি লগ্ন থেকেও এর বিচার আছে। আচ্ছা, এগুলো খুব ছোট্ট ছোট্ট এবং স্থূল বিচার, অনেক কিছু দেখতে হয়। আমাদের মানব সমাজ তো বহু যুগ ধরে চলছে, একদম। তো বর্তমান এই যুগে আমরা দেখে থাকি যে কোর্টের বাইরে ডিভোর্সের লম্বা লাইন। হ্যাঁ, এই ডিভোর্সের হওয়ার কারণটা কি? দেখো, এই সাধারণত এর প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, এই বিয়ের না 5টা এলিমেন্ট আছে। আচ্ছা, যে কোনো বিয়ে, আচ্ছা, যেমনই তোমার স্ত্রী হোক না কেন, সেখানে 5টা পিলার যেটা থাকে, যেমন 5 এলিমেন্টস থাকে পঞ্চভূতের শরীর, সেরকম সংসার জীবনেও 5টা ফিগার থাকে, এলিমেন্ট থাকে। প্রথম এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমার কম্প্রোমাইজ। যে কোনো দাম্পত্য জীবনে না কম্প্রোমাইজ খুব জরুরি। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্টটাও খুব জরুরি। আন্ডারস্ট্যান্ডিংটাও জরুরি। ফরগিভ, ক্ষমা করা। আচ্ছা, আর হচ্ছে অ্যাকসেপ্ট। এই 5টা পিলার যদি কারো ঠিক থাকে, তাহলে তার যেভাবে মিলন হোক না কেন দেখো, প্রত্যেক কম্প্রোমাইজ তুমি যদি করে চলো, তাহলে তোমার কারোর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। অ্যাডজাস্টমেন্ট যদি করে চলো, আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, যদি তুমি তোমার বউ কেউ ভুল করে ফেলো, কারোর প্রতি কেউ ভুল করে ফেলো, কিন্তু সেখানে যদি তাকে ক্ষমাগুণটা থাকে, এবং নেক্সট হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে সে যেই হোক না কেন, তার ফিগার, তার মন, তার কর্ম তার কাছে, আমার মন, আমার কর্ম আমার কাছে। আচ্ছা, ওই জন্য বলে না যে আপ ভালো তো জগৎ ভালো। তার ভুল থাকলে তুমি যদি ঠিক হও, সে তোমার কাছে শিখে নেবে। এটাকে বলে, এটাও এক ধরনের স্যাক্রিফাইস। কিছু স্যাক্রিফাইস যদি থাকে,
তাহলে কিন্তু কোর্টে দাঁড়াবে না। কিন্তু মানুষ অ্যাডজাস্টমেন্ট করার পাওয়ার হারিয়ে যাচ্ছে, কম্প্রোমাইজ করার পাওয়ার হারিয়ে যাচ্ছে। একসেপ্ট তো অনেক দূরের কথা, কেউ কাউকে একসেপ্টই করতে চায় না। এবং যত ভালো মিলনই হোক না কেন, কিছু তো অমিল থাকবেই। একটা প্রবাদ তো আছে, ত্যাগে ভোগ। হয়তো বর্তমান সমাজ হয়তো ত্যাগটাকে হয়তো ভুলে যাচ্ছে। এবার ত্যাগে তো ভোগ ঠিক আছে, কিন্তু ত্যাগে ভোগ যদি ঠিক আছে, কিন্তু তোমার দেখো দুটো মানে বড় বড় গাড়িতে গুলো দেখবে যে দুটো চাকা থাকে না, পিছনে দুটো চাকা থাকে। এইবার যদি একটা চাকা পিছনের দুটো চাকার মধ্যে, দুটো চাকা মানে দুটো দুটো চারটে থাকে, চারটে থাকে, তাহলে আমি একদিকের চাকার কথা বলছি। একটা চাকা যদি কোনো কারণে পাংচার হয়ে যায়, গাড়ি কিন্তু টেনে নিয়ে যেতে পারবে একদম। কিন্তু দুটো চাকাই যদি পাংচার হয়ে যায়, সেই গাড়িটা ওখানেই বসে যায়। আচ্ছা স্যার, তার মানে আমি বোঝাতে চাইলাম যে এই যে দুটো চাকা যে থাকে পিছনে লোড নেওয়া, তাহলে দুটো চাকা হচ্ছে স্বামী স্ত্রী, পতি পত্নী। একজন করে যদি গড়বড়ি হয়, বাকি যদি স্ট্রং থাকে, তাহলে গাড়িটাকে গড়ানো যাবে, বেশ কিছু দূর যাওয়া যাবে। তাহলে সেই জন্য একজনকে যদি ঠিক হতে হয়, একজন যদি ঠিক থাকে, বাকি যতগুলো নেগেটিভ ইনফ্লুয়েন্স করুন না কেন, সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তুমি তো সময় পাচ্ছ একদম। এবং এবার দেখা যাচ্ছে যে তোমার ইনফ্লুয়েন্স, তুমি তাকে মানে তুমি অধম হইলেও আমি উত্তম না হইব কেন, তুমি তো ঠিক থাকো, সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেই জন্যই ভাবাত ভাব যেটা বলছি, সপ্তমের সপ্তম স্থান হচ্ছে লগ্ন। আচ্ছা, লগ্ন মানে হচ্ছে তুমি স্বয়ং, তা তুমি যদি ঠিক থাকো তাহলে ও ঠিক হয়ে যাবে। এবার যদি খুব ভায়োলেন্স করে, তাহলে দেখা গেল যে সেটাও তার প্রোটেক্ট দেওয়ার জন্য তুমি তাকে নিয়ে নেওয়ার দরকার নেই। আচ্ছা, সেটাও তো তোমার মধ্যে ডিপেন্ডস করছে। তুমি স্টোর হাউস, তোমার মধ্যেই তো ডিপেন্ডস করছে যে তুমি তাকে রাখবে না ছাড়বে, বা কিভাবে তাকে প্রসেস করবে। যাই হোক, প্রথম যে প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করেছিলাম, সে সমস্ত প্রশ্নের উত্তর তো আপনার বক্তব্যের মধ্যে পাওয়াই গেল। আর আজ আপনার বহু মূল্যবান সময় আমাদের স্টুডিওতে এবং ভিউয়ার্সে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই সময়ের কাছে বাধা, তাই আমাকেও আপনাদের তরফ থেকে, আপনাদের মানে স্টুডিও থেকে আবার ডাকার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। দর্শকদেরও আমার ধন্যবাদ, আমাকে আবার এখানে আনার জন্য প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি, আমি জানাচ্ছি। যাই হোক, আমাদের অনুষ্ঠানের সমাপ্তির পথে সকল দর্শকবৃন্দদের একটা কথাই বলবো, যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো, ফেসবুকে অবশ্যই ফলো করো, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করো। এবং যারা নতুনত্ব কিছু জানতে চাইছেন আরো, তারাও যদি কমেন্টসে আপনারা দেন, তাহলে চেষ্টা করব আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সুন্দর করে বোঝানোর জন্য। যারা সাধারণ মানুষ কিছু জানতে চান এবং তাদের জানার, যারা জ্যোতিষী জানেন না এবং কিংবা যারা লার্নার থাকে, তাদের যদি কোনো নতুন আগ্রহ নিয়ে জানতে চায়, সেগুলোকে আমি পরের এপিসোডগুলোতে ধীরে ধীরে বিস্তারে গভীরে যাওয়ার চেষ্টা করব। নমস্কার।